সিম্পলি বলবো আমরা আত্মহত্যা করার জন্য প্রস্তুতি নিতে যাচ্ছি। আমদানি রপ্তানির সবচেয়ে বড় বাধা আমি যেটা বলি কাস্টমস। আমি নিশ্চয়ই ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছি, তখন যদি আমার শ্রমিকের সার্ভিস বেনিফিট সহ দিয়ে বিদায় করতে হয়, তাহলে আমি যে আজকে বিদায় নিচ্ছি নিশ্চয় আমার সার্ভিস এই বিগত 30-40 বছরের সার্ভিস বেনিফিট কে দিবে? বাংলাদেশের শিল্প কর্মসংস্থান তথা অর্থনীতির অনেকাংশেই নির্ভর করে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, যা দেশের মোট রপ্তানি প্রায় 84%। প্রয়োজনীয় সহযোগিতা এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশের তৈরি পোশাক আন্তর্জাতিক বাজারে তার যে বর্তমান শেয়ার 7.9%, এটা দ্বিগুণ করতেও সক্ষম। আমরা জানার চেষ্টা করব বাংলাদেশ তৈরি পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জ, ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কর্মসংস্থানের ক্ষেত্রে কতটা সীমিত করে দিবে, বা ট্রাম্প ট্যারিফ আমাদের জন্য কতটা দুশ্চিন্তার, কতটা সম্ভাবনার, এইসবই জানার চেষ্টা করব। আমাদের আজকের অতিথি বিকেএমই এর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাতেম। টেক্সটাইল ট্যুরের এই বিশেষ আয়োজনে আপনাকে স্বাগতম। অনেক বছর পর বিকেএমইতে একটি রাজনৈতিক প্রভাবমুক্ত অরাজনৈতিক পরিবেশে স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আপনি প্রেসিডেন্ট হয়েছেন, আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমার জন্য যখন এটা রেখেছেন তখনই আমি পেয়েছি, এবং একটা ভালো পরিবেশে আমি পেয়েছি, মানে ভালো সময় পেয়েছি, যখন মানে রাজনৈতিক প্রভাবমুক্ত একটা পরিবেশে বিকেএমইর প্রেসিডেন্টের দায়িত্ব আমি পেয়েছি। আমরা আপনার সফলতা কামনা করি। বিকেএমই এবং জনাব মোহাম্মদ হাতেম অনেকটাই সমর্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক ফোরামে বিকেএমইকে একটি পাওয়ারফুল ভয়েস হিসেবে দাঁড় করানোর ক্ষেত্রে আপনার নামটাই প্রথমে আসে। 2004 থেকে আপনি বিকেএমইর সাথে বিভিন্ন পর্যায়ে যুক্ত, এবং আপনি নির্ভীক সোজাসাপটা শিল্পের স্বার্থে প্রতিকূল অবস্থাতেও কথা বলতে আপনি কার্পণ্য হন না। কোনো সমস্যায় পড়তে হয়েছে কিনা? সমস্যা তেমন পড়তে হয় নাই, কারণ আমি যেই কাজটা করি সেটা খুব আন্তরিকতার সাথে করি, এবং আমি খুব স্বচ্ছভাবে চলার চেষ্টা করি। ব্যক্তিগত জীবনেও আমি কোনো রকমের অন্যায় সাথে কখনো নিজে জড়িত নাই, এবং আমার ব্যবসা বাণিজ্যের মধ্যেও কোথাও কোনো অনৈতিক অন্যায় কোনো কিছুর মধ্যে নেই। যার ফলে আমি এত স্ট্রং ভয়ে যে কথা বলার পরেও বিভিন্ন, যেমন এনবিআর এর আগের যারা ছিলেন দায়িত্বে, ওনারা 2016 সাল থেকে আমার সব নারী নক্ষত্র নথিপত্র সব নিয়ে ওনাদের যে সিএ সেলে রেখেছেন, এবং আমার বিভিন্ন জিনিস খুঁজে বের করার চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহর রহমতে কোনো কিছু খুঁজে বের করতে পারেন নাই, কারণ আমি ওইভাবেই মেনটেন করি। যদি বিকেএমইতে আপনার এঙ্গেজমেন্ট এবং আপনার সফলতা, অপ্রাপ্তি, ভবিষ্যৎ পরিকল্পনা, সেটা নিয়ে কিছু বলেন। বিকেএমইতে আসলে আমি মনে করি আমি সফল এই কারণ আমার ডেডিকেশন, এই সেক্টরে যে পরিমাণ ডেডিকেশন দিয়েছি বিকেএমইর জন্য, তাতে হ্যাঁ আমার যে কাঙ্ক্ষিত যে পদ আরো আগে পাওয়ার কথা ছিল সেটা পাইনি, কিন্তু তারপর আমি কিন্তু কাজ করা থেকে বিরত থাকিনি। পদ না পেলেও আমি কিন্তু অন্য পদে থেকেও, কিন্তু আপনারা দেখেছেন গত সরকারের আমলে বলেন বা এর আগের সরকারে, মানে বিএনপি সরকার হোক, আওয়ামী লীগ সরকার, যেই সরকারই আসুক, আমি কিন্তু কাজ করেছি, কাজ করে গিয়েছি, আবার অবস্থান থেকেই করেছি যখন যেখানে যে অবস্থায় ছিলাম। বিকেএমই ছাড়াও আপনার মাল্টি ডাইমেনশনাল এঙ্গেজমেন্ট আছে। আপনি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের বোর্ড ডাইরেক্টর, আরএসসি বোর্ড ডাইরেক্টর, ন্যাশনাল জাকাত বোর্ডের সাথে আপনি ইনভলভ, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের সাথে আপনি সম্পৃক্ত, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে আপনি যুক্ত। এত কিছু সামাল দেন কিভাবে? কাজ করতে করতে সংগঠনগুলি বলেন বা এই যে সামাজিক বিভিন্ন সংগঠন, এদের সাথে সম্পৃক্ততা হয়ে যায়, কারণ মানে কাজ করতে করতে দেখা যায় যে কোনো না কোনো ভাবে ওখানে কিছু লোকজন, যেমন আবার আপনার কোল পাওয়ার জেনারেশনের সরকারের ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হিসেবে আমাকে ওখানে সরকারের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, তারপরে জাকাত বোর্ড দেওয়া হয়েছে। এগুলি তো অ্যাকচুয়ালি ওনারা মনে করেছেন, যেহেতু জাকাত বোর্ডে ধর্ম উপদেষ্টা মহোদয় তিনি আমার সম্পর্কে জানেন, জেনেভাতে প্রতি বছরই আইএলসিতে, ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্সে প্রতি বছরই আমি গিয়েছি। ইউএসটারের হিয়ারিংও পর্যন্ত আমি কিন্তু আমেরিকাতে গিয়েছি। বিকেএমই শুরু থেকে আপনি ছিলেন নানা ফর্মে, তো নিট সেক্টরের জন্য আলাদা একটা অ্যাপেক্স বডির প্রয়োজন কেন বোধ করলেন? দেখেন, বিকেএমইর জন্মটা হয়েছে এরকম একটা ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে। কাস্টমস এনবিআর এর একটা অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা তখন বিজিএমইর শরণাপন্ন হয়েছিলাম। আমরা 10-15 জন একদিন বিজিএমই যখন এখানে ওই যে বিটিএমসি ভবনের নিচে অফিস 1993-94 সালে, তখন আমরা আসলাম, নারায়ণগঞ্জ থেকে আমরা আসলাম। আসার পরে তো দেখলাম যে আমাদের সমস্যাগুলি বিজিএমই ঠিকভাবে অনুধাবন করতে পারেনি, এবং সমস্যাটার সমাধানেরও তেমন খুব একটা রাস্তা আমাদেরকে দেয়নি। তো ফলে ওই দিন ওখান থেকে বের হয়ে আমরা বললাম যে না, তাইলে আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে। মুখলেস ভাই বললেন যে সমস্যা আমাদেরটা আমাদেরই করতে হবে, আমাদের আলাদা অ্যাসোসিয়েশন করতে হবে।
যেই কথা গিয়ে নারায়ণগঞ্জে ওই দিনই আমরা 8-10 জন বসলাম, বসে দায়িত্ব দেওয়া হলো আমার কাছে যে এটার গঠনতন্ত্র রেডি করো, ফর্ম রেডি করো, কি কি করতে হবে, এই সব কোথায় কি পারমিশন লাগবে এগুলি সব আমাকে দায়িত্ব দেওয়া হলো। আমি তখন FBCCI পারমিশন নেওয়া, তারপরে জয়েন্ট স্টক কোম্পানি থেকে এটা রেজিস্ট্রেশন করা, এরপরে ইপিবি থেকে এটার অনুমোদন নেওয়া, এরপরে ফাইনালি বাণিজ্য মন্ত্রণালয়ে সাবমিট করা, এই সব কিছু। ইভেন মেম্বারশিপটা যখন আমি করি, আবার বিকেএমইর মেম্বারশিপ, আমার মনে আছে ওই আমি ঘন্টা বেসিস রিক্সা নিয়ে বের হইতাম, খুঁজে খুঁজে বের করতাম কোথায় ফ্যাক্টরি আছে, করে করে গিয়া ফর্ম নিয়ে যাইতাম, গিয়া ফিল আপ করে যিনি মালিক বলতাম ভাই সই করেন, বিকেএমইর মেম্বার হন। এইভাবে মেম্বার করছি। আমার প্রতিষ্ঠান এমবিনিট ফ্যাশনের মেম্বারশিপ দিয়ে বিকেএমইর জন্ম, অর্থাৎ নাম্বার 1 মেম্বারশিপ আমার। বিজিএমই বা বিকেএমইর যে ব্যবসায়িক নেতৃবৃন্দের যে সংগঠনগুলো আছে, বিগত বছরগুলোতে দেখা গিয়েছে যে এই সংগঠনের পদ পদবীকে ব্যবহার করে রাজনৈতিক সংশ্লিষ্টতা, কেউ সংসদ সদস্য হওয়া, ঢাকার মেয়র হওয়া, দলীয় পদ পাওয়া বা পাওয়ার আকাঙ্ক্ষা থাকা, এতে করে সেক্টরের স্বার্থকে অনেক ক্ষেত্রেই কম্প্রোমাইজ করা হয়েছে বলে অনেকে মনে করেন। আগামী দিনে আপনার কি কোনো রাজনৈতিক ইচ্ছা আছে? না, আমি যে দূরে থাকতে পেরেছি এটা আমি মনে করি যে এটা আমার মনের জোর থেকে আমি করেছি। আমি কখনোই রাজনৈতিক কোনো প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত ছিলাম না, এখনো হব না, ভবিষ্যতের জন্য আর হওয়ার প্রশ্নই আসে না। আমি মনে করি আমি না হওয়ার কারণে প্রত্যেকটা সরকারের আমলেই আমি কিন্তু একটা শক্তিশালী অবস্থানে আমি থেকেছি। এই যে যেটা বললেন যে তারা পলাতক, এই জায়গা থেকে ব্যবসায়ী সমাজ আগামীতে কোনো লেসন দেবে কিনা? আমি পরিষ্কার বলেছি, ট্রেড বডিগুলির জন্য এরকম একটা পলিসি ওখানে থাকা দরকার। যারা রাজনৈতিক কোনো দলের সাথে সম্পৃক্ততে থাকবে তারা ট্রেড বডির নেতৃত্বে আসতে পারবে না, এরকম একটা ওখানে একটা কিছু রাখা দরকার। ফলে কি হয়, যদি কেউ রাজনৈতিক নেতৃত্বের সাথে সম্পৃক্ত থাকে তাহলে ট্রেডের যে স্বার্থ, সেই স্বার্থটা সঠিকভাবে তখন তার নেতৃত্বে আদায় করা যায় না। বাংলাদেশ তথা বৈশ্বিক অর্থনীতি গত 1 বছরে নানা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে। বর্তমানে বিভিন্ন ধরনের 3072টি সক্রিয় বন্ড লাইসেন্স আছে। গত 14 বছরে মাত্র 1558টি নতুন বন্ড লাইসেন্স ইস্যু করা হয়েছে এবং বিভিন্ন কারণে একই সময়ে বন্ধ এবং নিষ্ক্রিয় লাইসেন্সের সংখ্যা 4187টি। এই অবস্থাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? স্বাভাবিক গতিতেই ব্যবসায় কেউ আসবে, কেউ হারিয়ে যাবে। আর সরকারের পলিসিটা যদি সঠিক যথাসময়ে যথা পলিসি দিতে সরকার ব্যর্থ হয়, তাহলে কিন্তু তখন এই ধরনের ইন্ডাস্ট্রিগুলি তখন কিন্তু মার খেয়ে যায়, বন্ধ হয়ে যায়। যেমন আপনি যদি দেখেন, গত 1 বছরে আমাদের প্রায় 300-র উপরে ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে গেছে, আরও কিন্তু এখন বন্ধ হওয়ার পাইপলাইনে আছে। প্রতিনিয়ত আমি দেখি, এই যে এখানে এসে বসে আছে, এখন সে অলরেডি বন্ধ হওয়ার পথে। এরকম অনেকগুলি ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে বন্ধ হয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রং পলিসি। এবং বাংলাদেশ ব্যাংক যেই কথাটা বলার চেষ্টা করছে বা যে পলিসিগুলি নিচ্ছে, পলিসিগুলি ডেফিনেটলি খুব উন্নত বিশ্বের জন্য ভালো পলিসি, কিন্তু আমি তো উন্নত বিশ্ব না, আমি তো আইসিইউর রুগী। এখন তো আমাকে আইসিইউর রুগী যখন আমাকে যদি বলেন ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস করতে হবে, এটা কখনোই সম্ভব না। আগে আমাকে আইসিইউ থেকে প্রপার ট্রিটমেন্ট দেন, দিয়ে আমাকে ওখান থেকে বের করে স্বাভাবিক জীবনযাপন করার মতো প্রস্তুত করেন, তখন গিয়ে বলেন ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস করতে। গত 2-3 বছরে কন্টিনিউয়াসলি আপনি দেখেন যে বিনিয়োগ নেগেটিভ পার্সেন্টেজের, প্রতি বছরই কিন্তু বিনিয়োগ কমেছে, বাড়ছে না, কারণ বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে। একদিকে বিনিয়োগ হচ্ছে না, নতুন ইন্ডাস্ট্রি হচ্ছে না, আরেকদিকে পুরনো ইন্ডাস্ট্রিগুলি বন্ধ হয়ে যাচ্ছে, সিক হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। ফলে কর্মসংস্থান একদিকে হারাচ্ছে, নতুন করে কর্মসংস্থান আসছে না। র ম্যাটেরিয়াল যখন প্রকিউর করেন, তো এই ব্যাক টু ব্যাকের পরিবর্তে সেলস কন্ট্রাক্টের মাধ্যমে কেন ম্যাটেরিয়াল প্রকিউর করতে পারছেন না? আপনি যদি দেখেন প্রতি বছর এলসির কমিশন বাবদ ব্যাংকগুলি আমাদের কাছ থেকে কি পরিমাণ টাকা নিচ্ছে, যেখানে আমরা সেলস কন্ট্রাক্টে আমরা কোনো কিছু করতে পারছি না। অথচ ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতে এখন সেলস কন্ট্রাক্টে, ইভেন আমাদের ম্যাক্সিমাম বায়াররা কিন্তু বড় বড় ব্র্যান্ড বলেন, সবাই কিন্তু এখন সেলস কন্ট্রাক্টই বিজনেসটা করছে। আর পাশাপাশি আপনি যদি আরেকটা জিনিস দেখেন যে বায়াররা ইদানিং একটা খুব এমন সুবিধা নিতে নিতে এমন সুবিধার মধ্যে চলে আসছে যে 6 মাস ডেফার্ড পেমেন্ট। তো আমার মনে হয় এখন সময় আসছে, আমি বাংলাদেশ ব্যাংকে বলেছি যে এটাকে টোটালি এটা বন্ধ করে দেন, ডেফার্ড পেমেন্টের সিস্টেমটাই বন্ধ করে দেন। ডেফার্ড পেমেন্টে মাল নিয়ে এরপরে বলে যে এই সমস্যা এইসব নানা অজুহাতে আমাকে পেমেন্ট দিচ্ছে না। এদিকে পেমেন্ট যখন বিলম্বিত হচ্ছে, তখন আমার ব্যাক টু ব্যাকের যখন লাইব্রেরিজ পেমেন্ট দেওয়ার ডিউ ডেট চলে আসছে, আমি ব্যাক টু ব্যাক পেমেন্ট করতে পারছি না, তখন কিন্তু ওখানে ওভার ডিউ শো করতেছে। ওভার ডিউ শো করলে যেদিন ওভার ডিউ শো করার পরদিন থেকে আমার ব্যাংক আমার সকল কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। সরকার তো ব্যবসায়ীর জন্য সহায়ক ভূমিকা পালন করবে এবং নীতি গ্রহণ করবে,
তো আপনি আপনার হতাশার কথা বলতেন, বাংলাদেশের যে বাজেট বা মুদ্রানীতি, আমদানি রপ্তানি নীতি, কাস্টম ভ্যাট, কর আইন বা শ্রম আইন, এই বিষয়গুলোর সাথে সরকার আপনাদের মতামত নেয় কিনা, বা আপনারা সেই জায়গাটাতে যথাযথ ভূমিকা পালন করতে পারেন কিনা, আপনাদের দুর্বলতাটা কোথায়? আমরা আগে এনবিআর এর যিনি চেয়ারম্যান ছিলেন প্রতি বছর আমাদের সাথে বসতেন, আমাদের কথা শুনতেন, কিন্তু কোনোটাই কার্যকর করতেন না, ইমপ্লিমেন্ট করতেন না। তো আমি বহুবার বলেছি যে আপনি যদি আমাদের বক্তব্য শোনার পর ইমপ্লিমেন্ট না করেন, কেন করলেন না, আমাদের বক্তব্য যে অযৌক্তিক হয় দয়া করে আমাদের একটু বুঝাই দেন যে ভাই আপনাদের এই বক্তব্যটা অযৌক্তিক, যৌক্তিক হলো এইটা, আমরা আপনার যৌক্তিকটা মেনে নিব। এবং এই সরকারের 1 বছর যে গেল, যে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে এই সরকারও এই 1 বছরের প্রয়োজনীয়তা অনুভব করেন নাই। স্টেক হোল্ডারদের সাথে বসা দরকার, আলোচনা দরকার, আলোচনা করে পলিসি, যথাযথ পলিসি নেওয়া দরকার। এটা ওনারা মনে হয় এখন অনুধাবন করতে পারেন নাই, যার কারণে এখন পর্যন্ত যদিও আমি অবশ্যই বলবো, প্রশংসা করব গভর্নর মহোদয় যিনি আছেন, তিনি অত্যন্ত একজন ভালো অর্থনীতিবিদ, যিনি মানে বিশেষ করে ইনফ্লেশনকে কন্ট্রোল করা, তারপরে ব্যাংকিং খাতে যে অরাজকতা, লুটপাট ছিল, এগুলিকে অন্তত একটা শৃঙ্খলে ফিরে আনতে পেরেছেন। ডলারের ক্রাইসিস যেটা ছিল সেটাকেও মোটামুটি একটা জায়গায় ভালো পজিশনে নিয়ে আসছেন, এই জন্য ওনারা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু পাশাপাশি মানে রপ্তানি বাণিজ্যকে, ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য, আগে নেওয়ার জন্য যে পলিসি দরকার সেটা ওনারা নিতে ব্যর্থ হয়েছে। তো ব্যবসায়িক সমাজের যে মিলিত প্রয়াস থাকা দরকার দুর্নীতি দমনে, কারণ আপনারা সবচেয়ে বেশি সাফার, তো এই কাজটা একটা কার্যকরী সমাধান কেন আনা যাচ্ছে না এত দীর্ঘ সময় পরে? মনে করেন আমার মাথা যদি পচন ধরে তাহলে আমার কিন্তু সারা অঙ্গেই কিন্তু পচন ধরবে। তো বিগত দিনগুলিতে আমরা কি দেখেছি, মানে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে লুটপাট, মানে অন্যায়, অবিচার, তারপরে ধরেন দুর্নীতি আমরা দেখে আসছি। তো ফলে রন্ধ্রে রন্ধ্রে এই দুর্নীতি বিস্তার লাভ করেছে। আর সেই দুর্নীতির সবচেয়ে বড় শিকার কিন্তু ব্যবসায়ীরা। আপনি যে কোনো জায়গায় বলেন, আপনি যে কোনো একটা কাজে যাবেন, সেখানে দুর্নীতি, মানে সেখানে ঘুষ ছাড়া কোনো কাজ নাই, সেখানে বিরাট অঙ্কের লেনদেন ছাড়া কোনো কাজ নাই। এই যে বন্ড ফ্যাসিলিটি, তো এইটা ডেফিনেটলি যে বাংলাদেশের এক্সপোর্ট শিল্প প্রসারে বড় ভূমিকা রেখেছে, কিন্তু তার যে শর্তযুক্ত বিভিন্ন সুবিধাদি, অ্যানুয়াল অডিট, এইচএস কোড, প্রাপ্যতা, ফ্যাব্রিক ওয়েস্টেজের বিষয়টা আপনি বললেন, এই বিষয়গুলোর ক্ষেত্রে কাস্টমস কর্মকর্তাদের যে সর্বময় অধিকারী, মানে ক্ষমতার অধিকারী করা হয়েছে, দুর্নীতির একটা সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে। তো অ্যাজ এ ইউডি ইস্যুইং অথরিটি, বিজিএমই বা বিকেএমইকে কেন এখানে অন্তর্ভুক্ত করা যাচ্ছে না এই অডিট প্রসেস বা এই কাস্টমস এই অ্যাক্টিভিটিগুলোর সাথে? আমদানি রপ্তানির সবচেয়ে বড় বাধা আমি যেটা বলি, কাস্টমস। আপনি দেখেন এই যে এইচএস কোডের জটিলতা, দীর্ঘদিন আমরা এটা বলে আসছি, আপনারা সবাই জানেন বিষয়টা। তো আমি অনেকবার বলেছি যে এই এইচএস কোডের টোটাল বিষয়টাকে যদি আমরা বাদ দেই, সমস্যা কোথায়? কারণ আমার এইচএস কোড, আমি তো বন্ডের আওতায় মাল আনতেছি প্রতি বছর, আবার আপনাকে টু দা পাই আমি হিসাব বুঝাই দিচ্ছি। আমি যদি বুঝাইতে ব্যর্থ হই তাহলে কোনোদিন কিন্তু আমাকে ছেড়ে দেন নাই আপনারা। সুতরাং আমি যেহেতু প্রতি বছর আপনাকে হিসাব বুঝিয়ে দিচ্ছি, কি আমদানি করলাম, কি রপ্তানি করলাম, যোগ বিয়োগ করে আমি হিসাব মিলিয়ে দিচ্ছি আপনাকে, তাহলে আমার এই প্রাপ্যতা নিতে গিয়া এই যে একটা হয়রানি, তারপরে এই এইচএস কোড নিয়ে যে হয়রানি আমদানি রপ্তানিকে ব্যাহত করছে। প্রায় আমাকে বন্ডে কমিশনারের ফোন করতে হয় যে ভাই আমার তো প্রাপ্যতা যা দিছিলেন, আমি তো আমদানি শেষ হয়ে গেছে, আমার তো এক্সপোর্ট বন্ধ হয়ে যেতেছে, আমারে তাড়াতাড়ি আবার প্রাপ্যতা দেন। তো আবার ওইটা অডিট করে কত আনছি, কি আনছি, হিসাব নিকাশ করে আবার একটা প্রাপ্যতা দেয়। কেন ভাই? আমার প্রাপ্যতার দরকারটা কি? আপনি বন্ডের আওতায় আমাকে মাল আনতে দিতেছেন, বছর শেষে আমি বন্ডে আপনাকে আবার হিসাব বুঝাই দিতেছি, প্রতি বছর আপনি অডিট করতেছেন। আমি যদি বেশি এনে থাকি আর যদি রপ্তানি না করি, আপনি তো আমার বছর শেষে ধরতে পারতেছেন। আজকে বর্তমানে বাংলাদেশে যে ট্যাক্সেশন সিস্টেম যেটা আছে, আমি তো বলবো এটা একেবারে বেআইনি একটা সিস্টেম করে রাখা হয়েছে, অন্তত আমাদের ক্ষেত্রে। আপনি আমার কাছ থেকে এআইটি কেটে নিচ্ছেন, বছর শেষে আমি যখন রিটার্ন দাখিল করি তখন আপনি অতিরিক্ত যে টাকা নিচ্ছেন সেটা ফেরতও দিচ্ছেন না, সমন্বয় করছেন না, বা পরবর্তী বছরের জন্য আপনি রিজার্ভও করছেন না। এই যে সম্মিলিতভাবে আপনারা যত বিজনেস অ্যাপেক্স বডিজ অ্যাসোসিয়েশনসগুলো আছে, তারা কেন মানে এই জায়গাগুলোতে সরকারের সাথে, এখন তো একটা নিরপেক্ষ সরকার, নির্দলীয় সরকার, এই সময়টাকে কাজে লাগাতে পারছেন না? আপনি যদি দেখেন গত 1 বছরের এই সরকারের আমলে এনবিআর সংক্রান্ত যত আলোচনা যদি আপনি দেখেন, পত্রপত্রিকা দেখেন, মিডিয়াতে, টিভিতে
টিভিতে দেখেন এই বক্তব্যগুলি আমার আছে। ইভেন এনবিআর চেয়ারম্যান মহোদয় যিনি আছেন এখন, উনিও এইগুলিকে যৌক্তিকই বলেছেন, কিন্তু বলার পরেও এগুলির কিন্তু কোনো সমাধান হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। আপনি একটা জিনিস দেখেন, আপনি অন্যায়ভাবে আমার কাছ থেকে অতিরিক্ত ট্যাক্স তো নিতেছেনই, আবার ওখানে নতুন করে যদি আপনি কিছু ইমপ্লিমেন্ট করেন, যেমন একটা সে মনে করেন আমার 1 কোটি টাকা আপনি ট্যাক্স এআইটি নিছেন, আমার যদি প্রোভাইডারশিপ কনসার্ন হয় তাহলে ওইটার উপর আবার 30% সারচার্জ আছে, অর্থাৎ আবার 30 লাখ আমার, এবং ওই 30 লাখ জমা না দিলে আপনি কিন্তু ওই রিটার্ন দাখিল করতে পারবেন না, আগে ওইটা জমা দিবেন এরপর রিটার্ন দাখিল করতে পারবেন। তো এগুলি তো জুলুম, অত্যাচার, অন্যায়, ব্যভিচার। 1 লক্ষর মতো টিনধারী লোক আছে বাংলাদেশে, আপনার গত বছর রিটার্ন দাখিল করেছে কত 32 লাখ বা 31 লাখ এরকম, বাকিরা কিন্তু রিটার্নও দাখিল করে নাই। তার মানে বাকিদের কাছ থেকে কোনো ইনকামও নাই। ওই যারা 30, 31, 32 লাখ যারা রিটার্ন দাখিল করে, ঘুরে ফিরে তাদের উপরেই অত্যাচার, তাদের উপরেই চাপ, তাদের কাছ থেকে আরো অধিক কিভাবে নেওয়া যায় তাদের কাছ থেকে, সেই ব্যবস্থাই বারবার হয়। যার ফলে যত প্রতি বছর যখন আপনার বাজেটের পরিমাণটা, আকারটা বেড়ে যায়, তখন আমরা একটু শঙ্কিত হই যে এইবার বুঝি অত্যাচারের পরিমাণটা আরো বাড়বে। কারণ রাজস্ব আহরণের মাত্রা যখন বাড়বে, বাজেট বাড়লে রাজস্ব আহরণের মাত্রা বেড়ে যায়, তখন ওইটা আলটিমেটলি আমাদের উপর আসে। আমরা তো এলডিসি গ্যাজেশনের দিকে যাচ্ছি, জিএসপি প্লাস পাওয়ার প্রক্রিয়াতে আমরা কতটুকু আশাবাদী? সিম্পলি বলবো, আমরা আত্মহত্যা করার জন্য প্রস্তুতি নিতে যাচ্ছি। আপনি যদি দেখেন গত সরকারের আমলে, গত সরকারের শেষ 1 বছর কন্টিনিউয়াস আমি বলেছি, এই সরকারের গত 1 বছর কন্টিনিউয়াস আমি বলেছি, এলডিসি গ্রাজুয়েশনে যাওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি আমাদের নাই। যেহেতু গত সরকারের বেশ কিছু তথ্য উপাত্ত ম্যানিপুলেশন ছিল, সেই ম্যানিপুলেশনগুলি পরবর্তীতে আইডেন্টিফাই, সেই সূত্র দিয়ে এলডিসি গ্রাজুয়েশনের, কারণ ওই তথ্য উপাত্ত দিয়েই তো এলডিসি গ্রাজুয়েশনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল। তাহলে আমি যখন ওইটা যখন এস্টাবলিশড হলো ওইগুলি রং, তাহলে ওইটা দিয়ে আপনি ওখান থেকে বের হয়ে যান। 1 নাম্বার। 2 নাম্বার ছিল যে সরকার পতন হয়েছে, আমরা নতুন সরকার আসছি, আমাদেরকে টাইম দিতে হবে, আমরা একটা রোডম্যাপ তৈরি করব, এরপরে আমরা এলডিসি গ্রাজুয়েশনে যাব। সরকার নিউমোরিং কন্টেইনার টার্মিনালটাকে বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার একটা উদ্যোগ নিয়েছে, এইটাকে আপনি কিভাবে দেখেন? অফকোর্স এটাকে অবশ্যই সরকারের, এটাকে আমি মনে করি একটা ভালো উদ্যোগ, আমি এটাকে সাধুবাদ জানাই, ওয়েলকাম করি। কারণ আজকে আমাদের দেশের যে ধরেন কন্টেইনার হ্যান্ডলিং বলেন, পোর্ট বলেন, সব জায়গাতেই বলেন, যদিও আমি চিরং পোর্টের অন্তত আমি বলবো যারা বিগত দিনে আমাদের সার্ভিস দিয়েছেন, অত্যন্ত ভালো সার্ভিস দিয়েছেন, তারা তাদের সাধ্যেরও অতিরিক্ত সার্ভিস আমাদেরকে দিয়েছেন, সেই জন্য আমি সবসময় তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু তারপরেও একটা বিদেশি পোর্টগুলি যত সুন্দরভাবে পরিচালিত হয়, আমি যদি বিদেশি অপারেটর এরকম কাউকে দায়িত্ব দেই, তাহলে কি হবে, আমাদের দেশের লোকগুলো তাদের কাছ থেকে কিছু শিখার সুযোগ পাবে, আমার এই জায়গাটা ডেভেলপ হবে, কিছু বিশ্বের সাথে তাল মিলিয়ে পোর্ট পরিচালনার মতো একটা দক্ষ জনগোষ্ঠী এখানে তৈরি হবে। ট্রাম্প ট্যারিফ, এটা আমাদের কি সম্ভাবনা নাকি আমাদের দুশ্চিন্তা? ট্রাম্প ট্যারিফ, এটা আমি মনে করি যে আমাদের জন্য এটা একটা সম্ভাবনা তৈরি করেছে নতুন করে, এবং এটা মানে বিশাল সম্ভাবনা কিন্তু আছে। এই সম্ভাবনা তৈরির পেছনে আমি মনে করি যে আমাদের বাণিজ্য উপদেষ্টা সহ তার যে টিম নিরলস পরিশ্রম করেছেন, কাজ করেছেন, এইটার একটা ফল আমরা পেয়েছি। আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলির সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমরা একটা ভালো পজিশনে আছি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই পজিশনটাকে আমরা কতটুকু কাজে লাগাতে পারবো? আমরা পারবো না। কারণ হচ্ছে প্রথমত হলো গ্যাস সংকট, দ্বিতীয়ত হচ্ছে ব্যাংকিং চরম অব্যবস্থাপনা এবং চরম সংকট চলছে ব্যাংকগুলিতে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আপনি খোঁজ দেন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান আজকে ব্যাংকের কারণে ধুকে ধুকে মরছে। আমি আলোচনাটা শুরু করেছিলাম কর্মসংস্থান দিয়ে, আমি শেষও করবো কর্মসংস্থানের বিষয়টা দিয়ে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলা হয় যে এই সেক্টরের অনেক জবকে তারা কাট করবে, আপনার কি মত? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে তো জব কাট কিছু হবেই ভবিষ্যতে, কিন্তু আলটিমেটলি এটা এই জায়গায় আমাদেরকে যেতে হবে। কিন্তু যাওয়ার আগে আমার এই ম্যান পাওয়ারকে ট্রেনিং দেওয়া, তৈরি করতে হবে ওইটার জন্য। অর্থনীতি নির্ভর করে তার জনসংখ্যার কর্মসংস্থানের প্রাপ্যতার উপরে, তো সেই কর্মসংস্থানের যোগানদাতা হচ্ছে আপনারা। ভবিষ্যৎ নিয়ে কিছু বলবেন কিনা? আমি মনে করি যে এখনো সময় আছে, আমরা যদি সবাই সম্মিলিতভাবে চেষ্টা করি এবং সময়োপযোগী পলিসি নিয়ে ইন্ডাস্ট্রিকে এগিয়ে যাবার রাস্তা পথ সুগম করে দিই, তাহলে দেশের অর্থনীতি আরো অনেক দূর যাওয়ার সুযোগ আছে। এই মুহূর্তে আমাদের সরকারে যারা আছেন দায়িত্বে, আমি মনে করি তারা অত্যন্ত পরীক্ষিত কিছু ভালো মানুষ, দেশের জন্য কিছু করার অভিপ্রায় নিয়ে তারা দায়িত্বে আসছেন। আমার মনে হয় তাদের সময়ে এটা সম্ভব যে আমাদের এই সমস্ত সমস্যাগুলি দূর করে একটা সঠিক পরিকল্পনা নিয়ে মসৃণ একটা পথ তৈরি করে সেই পথটাকে সবার জন্য অবারিত করে দেওয়া, যাতে দেশটাকে সবাই মিলে আমরা এগিয়ে নিতে পারি। আমি সর্বশেষ একটা কথা আমাকে বলতে হচ্ছে, সেটা হচ্ছে আমি নিশ্চয়ই ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছি, তখন যদি আমার শ্রমিকের সার্ভিস বেনিফিট সহ দিয়ে বিদায়
বিদায় করতে হয়, তাহলে আমি যে আজকে বিদায় নিচ্ছি নিঃস্ব হয়ে, আমার সার্ভিস এই বিগত 30-40 বছরের সার্ভিস বেনিফিট কে দিবে?